21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মানে শেষ পর্যন্ত সত্যিই নওশাদ সিদ্দিকী সাহেব ডায়মন্ড হারবারে লড়ছেন না, প্রার্থী হচ্ছেন না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্রথমে তো বলেছিলেন যে আমি লড়বো, হারাবো, এসব বলেছিলেন। তারপরে খানিকটা ধন্দে রেখেছিলেন যে আমি দাঁড়াতে চাইছি, দেখি দল কি করে, দল কি সিদ্ধান্ত নেয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা বলে একটা ধোঁয়াশা রেখেছিলেন নওশাদ সিদ্দিকী। আর আজকে একেবারে দলগতভাবে পরিষ্কার করে দেওয়া হলো যে না, নওশাদ সিদ্দিকী সাহেব ডায়মন্ড হারবারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওখানে যিনি প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কেন্দ্রে উনি প্রার্থী হচ্ছেন না, বা কোনো কেন্দ্রেই উনি প্রার্থী হচ্ছেন না, ভোটে লড়ছেন না। ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিচ্ছে এবং সেখানে যিনি আর কি প্রার্থী হবেন তার নামটা আজকে ঘোষণা করা হয়েছে। আরো কয়েকটা কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রের দিকে আমাদের খুব একটা নজর ছিল না। আমাদের নজর ছিল যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী সাহেব দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না, এটাতেই আমাদের কৌতূহল ছিল, নজর ছিল। যখন আর কি ওটা শুনলাম, ব্যাস, আর তারপরে আর কিছু আমরা আর শুনিনি। শুধু একটু রিয়াকশন কি সেটা একটু জানার চেষ্টা করছিলাম নওশাদ সিদ্দিকী সাহেবের, যে কেন উনি মানে প্রার্থী হচ্ছেন না। দলের সিদ্ধান্ত, দল যেটা বলবে সেটা হবে, দলের তো উনিই তো সব। উনি চাইলে দল মানে প্রার্থী করতো না। তো আর কি রিয়াকশনটা একটু জানছিলাম দর্শক, আগে রিয়াকশনটা একটু শুনি, আমি তারপর ব্যাখ্যা দেব যে সিদ্ধান্ত নওশাদ সিদ্দিকী বা তার দল নওশাদ সিদ্দিকীর বিষয়ে নিল, এতে কতটা লাভ ক্ষতি। আমি দর্শক সেই আলোচনাতে আসছি, আগে শোনাই। নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল যে দল, আপনি দলের এরকম পদে আপনাকে অনুমোদন দিল না, তো উনি কি রিয়াকশন দিয়েছেন দর্শক, আগে আমি আপনাদেরকে একটু শোনাই, আমি তারপরে ব্যাখ্যাতে আসছি। যে দল তার পার্টির চেয়ারম্যানকে অনুমোদন দেয় না, সেই দলের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো আরো অনেক লং ওয়েতে আছে। এটা তো আমার মনে হয় এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও, আমাদের এই প্রেস কনফারেন্স তারা দেখছেন, আমার তো মনে হয় তারা আরও বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে, যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে, এর পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কর্মীরা কি আর এসব দেখে উদ্বুদ্ধ হবে যে মানে দলের সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন নওশাদ সিদ্দিকী সাহেব, তার মানে দলের মধ্যে কত শৃঙ্খলা রয়েছে, এটা বার্তা যাবে কর্মীদের কাছে, এটা আর কি উনি বলার চেষ্টা করলেন। এবং সেই সঙ্গে আরো কিছু কথা বলেছেন যে উনি সব প্রার্থীর হয়ে প্রচার করবেন। দলেরও একটা বক্তব্য যে ওনাকে যদি কোন একটি জায়গাতে প্রার্থী করে দিই তাহলে অন্যদের হয়ে কে প্রচার করবেন, উনিই তো হচ্ছেন আমাদের স্টার ক্যাম্পেনার, তো ওনাকে যদি এখানে এনগেজ করে দিই তাহলে কি করে হবে দলের ব্যাপার স্যাপার, এইসব নিয়েও বলা হয়েছে আর কি। সেই জন্যই ওনাকে প্রার্থী করা হচ্ছে না, যাতে করে উনি সবার জন্য লড়াই করতে পারেন, প্রচার করতে পারেন, এসব বলা হয়েছে। আর নওশাদ সিদ্দিকী মানে দলের এই যে সিদ্ধান্ত, এটাকে মানে এর জন্য
দলের ভবিষ্যৎ খুব ভালো দেখছেন আর কি, এটাও বোঝানোর চেষ্টা করেছেন। দর্শক, আপনারা কি বলবেন? নওশাদ সিদ্দিকীর এই যে সিদ্ধান্ত, উনি প্রচার করছিলেন যে আমি লড়বো ডায়মন্ড হারবারে, আমি ভাইপোকে হারাবো, এবং ওনার বিষয়ে অনেকেই সমর্থন জানাচ্ছিলেন যে খুব ভালো হবে লড়াইটা, এবং লড়াইটা ওখানে যদি ত্রিমুখী হয়, মানে হতো অভিষেক, নওশাদ এবং বিজেপির, এবং অভিষেকের মানে যে মূলধন বলবো সংখ্যালঘু ভোট, সেখানে নওশাদ সিদ্দিকী থাবা বসাতে পারতেন, কারণ ওখানে ওনার একটা সংগঠন, ফ্যান ফলোয়ার রয়েছে। ফুরফুরা শরীফের একটা মানে ফুরফুরা শরীফের ভক্তকুল ওদিকে অনেকে আছেন আর কি। তো ফলে যদি অভিষেকের ভোটটা টেনে নিতে পারতেন, জানি না শেষ পর্যন্ত কে জিততেন, কিন্তু লড়াইটা খুব টাফ হতো, ত্রিমুখী লড়াইটা খুব টাফ হতো। তো এইসব তো ভাবনা ছিল, এবং মিডিয়া মহলেরও খুব কৌতূহল ছিল নওশাদ সিদ্দিকী প্রার্থী হওয়া নিয়ে। আমি দেখেছি এর মধ্যে বেশ কয়েকটি মিডিয়া বেশ কয়েকবার ওনাকে ইন্টারভিউ করেছে, জানার চেষ্টা করেছে যে আপনি দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না, কেনই বা এত দেরি করছেন, এসব বলেছেন। কিন্তু আলটিমেটলি উনি আজকে যেটা জানিয়ে দিলেন, বা ওনার দল যেটা জানিয়ে দিল, যে না, উনি দাঁড়াচ্ছেন না বা ওনাকে দাঁড় করানো হচ্ছে না। এবং আরো কিছু কথা আজকে দেখলাম নওশাদ সিদ্দিকী বিস্ফোরক আকারে বলেছেন। জানি না এই কথাগুলো আর বিস্ফোরক ভাবে মনে হবে কিনা সাধারণ মানুষের কাছে, যে এই যে জোট, আমাদের জোট, আইএসএফ বাম কংগ্রেস, এই যে জোট, এই জোট নেই, ভেঙে গেছে, মানে ওনাদের সঙ্গে ভেঙে গেছে, ওনারা নেই, এরকম বলার চেষ্টা করেছেন। এবং এর জন্য দায়ী হচ্ছে বামেরা আমাদের কথা শুনেনি, আসন সমঝোতা বামেরা মানেনি, আর কংগ্রেস তো ভিলেন, ও তো আগেই ভিলেনগিরি করেছে বলে বামেদের উপরে, কংগ্রেসের উপরে অনেক ক্ষোভ উগড়ে দিয়েছেন। যে যেন বলার চেষ্টা হয়ে, মানে উনি যেটা বলার চেষ্টা করেছেন, যে যেন আইএসএফ কে চেপে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, আসন সমঝোতা নিয়ে আমাদের কথা শুনেনি, আমাদেরকে আসন ছাড়েনি, এইসব বলে টলে মানে দেখেছেন আর কি নওশাদ সিদ্দিকী। বেশ জোর গলায় আজকে ওইসব কথাগুলো বলেছেন। দর্শক, আমার যা কনক্লুশন বা ধারণা, বা আমার যেটা বক্তব্য নওশাদ সিদ্দিকী সাহেবদের এই সিদ্ধান্তে, আমার যেন কোথাও মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকী সাহেব এতদিন জাত গোখরো ছিলেন, মানে মানুষ সেটা মনে করতেন যে ভালোই ছবলটা মারতে পারবেন নওশাদ সিদ্দিকী, বিষ আছে, বেশ ঝাঁঝ আছে, মানে শত্রুকুলকে ধ্বংস করার ক্ষেত্রে এর একটা মানে যথেষ্টই বিষ আছে। এটা অনেকে ভাবতেন, আমার মনে হয় আপনারা অনেকে ভাবতেন, আমি দেখেছি অনেকে বলেছেন আপনারা, যে নওশাদ সিদ্দিকী পারবেন এই শাসককে খানিকটা সবক দিতে, সবটা পারবেন না কিন্তু খানিকটা সবক দিতে পারবেন। কিন্তু এই যে সিদ্ধান্তটা তারা নিলেন দলগতভাবে, তাতে আমার মনে হয় জাত গোখরো থেকে, সাধারণ মানুষের কাছে জাত গোখরো থেকে কার্যত জল ঢোড়া হয়ে গেলেন। আর ওনার এই ঝাঁঝালো বক্তব্য, হুঁশিয়ারি, অমুক তমক, আর কিন্তু সাধারণ মানুষ, পরিবর্তনকামী মানুষ আর মনে হয় না সেভাবে নেবেন বলে। আর ওই আওয়াজগুলোর আর কোনো ভ্যালু থাকছে না। মানুষ একরকম ভাবে ভাবতেন, এই যে পিছিয়ে আসা, অভিষেকের লড়াই থেকে পিছিয়ে আসা, এরপর উনি যতই বড় বড় কথা বলুন না কেন, যতই ঝাঁঝালো কথা বলুন না কেন, মানুষ কিন্তু আর সেভাবে নেবেন না। কারণ ওনার লড়াইয়ের মানসিকতার জন্যই ওনাকে মানুষ সাপোর্ট করতেন। অন্য দলের লোকেরাও দেখি ওনাকে সাপোর্ট করতেন, ওনার দলের মানে ওনার লড়াই করার মানসিকতা। মানে পীর বংশের একজন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এইভাবে কথা বলছেন, যেখানে তৃণমূল কংগ্রেস মনে করে যে মুসলিম মানেই তারা তৃণমূল, তো সেখানে মনে হয়েছিল, এবং 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 অভিষেকের সঙ্গে লড়াই করবেন এরকম মানসিকতা প্রকাশ করেছেন, অনেকে সাপোর্ট করতেন। ভাবতেন যে ও শক্ত, মেরুদণ্ড খুব শক্ত, পায়ের তলার মাটি খুব শক্ত, লড়াই করার মানসিকতা খুব স্ট্রং। কিন্তু এই যে পিছিয়ে 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 একেবারে পেছনে চলে গেলেন, মনে হয় না আর ওই যেটা বলছিলাম জাত গোখরো যারা ভাবছিলেন তাকে আর ওইভাবে আজকের দিনের পর থেকে ভাববেন কিনা। আমার মনে হয় তারা এবার থেকে ওনাকে জল ঢোড়াই বলবেন, যতই ফোঁস করুন কিছু লাভ হবে না। ফলে এই যে মানুষ একভাবে ভাবতেন, সেখান থেকে অন্য ভাবনা, লাইট করে দেওয়া, হালকা করে নেওয়া, সেটা আমার মনে হয় তার পলিটিক্যাল কেরিয়ারে একটা বড় ক্ষতি।
একটা বড় ক্ষতি। মানুষ কিন্তু এইভাবেই ওঠেন, নেতা মানুষের ভরসার জায়গাটা বৃদ্ধি করে করেই তো মানুষ নেতা হন। লড়াই করার মানসিকতা মানুষ দেখলে তবে সাপোর্ট করেন, মানুষ ভরসা করলে যত মানুষ যাকে ভরসা করবেন তিনি তত বড় নেতা, এটাই হচ্ছে বিষয়। তো যদি মানুষের মধ্যে ওই রকম ধারণা তৈরি হয়ে যায় যে যা বাবা এরকম ভাবছি, মানে কি ভাবছিলাম আর এইরকম হয়ে গেল, ধপাস করে টিআরপি যদি বলি না, ধপাস করে বিষয়টা পড়ে গেল, তাহলে তার আজকের পর থেকে তার পলিটিক্যাল উত্থান যতটা হয়েছিল এক ধাক্কায় নিম্নমুখী। দেখবেন এরপর থেকে আর মিডিয়াও দেখবেন ওনাকে খুব একটা ফোকাস করবে না, মিডিয়াও কিন্তু এরপর থেকে দেখবেন আর কোনো ফোকাসই করবে না। এবার ওই পাশে যিনি আছেন উনি বললেই হবে, উনি ওই কিছু কিছু লেকচার মারবেন হয়তো নৌশাদ সিদ্দিকী, এগুলো আর মিডিয়া দেখবেন খবরই করবে না খুব একটা, দেখে নেবেন। আর যদি লড়াইটা করতেন না ডায়মন্ড হারবারে, পুরো ভোট পর্ব ওনাকে মিডিয়া ফোকাস করে রাখতো, পুরো ভোট পর্ব ফোকাস করে রাখতো। জানি না কেন লড়ছেন না, লড়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, হেরে যাওয়ার। দেখুন হারটা তো ওনার কাছে হার হতো না, অভিষেকের বিরুদ্ধে লড়াইটাই ওনার কাছে জয় ছিল। হার তো উনি হেরে গেলে সেটা নিয়ে কেউ কিছু বলতেন না, কিন্তু এই যে পিছিয়ে এলেন এটা কিন্তু বড় হার হয়ে গেল। লড়াই করে হারলে ওটা হার হতো না মানুষের চোখে, লড়াই করার মানসিকতাকে লোকে কর্নিশ জানাতেন, কিন্তু এই যে লড়াই না করে পিছিয়ে আসা এটা কিন্তু হয়ে গেল বিরাট হার। আর উনি লড়লে মিডিয়া ফোকাস যা পেতেন, ওনার পলিটিক্যাল পার্টি একটা বিরাট ফোকাসে থাকতো, ফলে তার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হতো, ন্যাশনালি মিডিয়া ফোকাস পেতেন। সেই সুযোগটাকে উনি কার্যত হাতছাড়া করলেন। মানে উনি যেভাবে উনি বললেন না আমাদের পলিটিক্যাল ভবিষ্যৎ ভালো হবে না, কি একটা বললেন না, আমার তো মনে হয় ওনার পলিটিক্যাল ভবিষ্যৎ বা পলিটিক্যাল স্টেবিলিটি ভালো করার জন্য যে গতিতে যাচ্ছিলেন, যে প্ল্যাটফর্মটা পেয়ে গেছিলেন, যে সুযোগটা সামনে ছিল, এই এখানে ভোটে দাঁড়ানোটা এটা বড় সুযোগ ছিল, নিজের দলকে উত্থানের ক্ষেত্রে বড় সুযোগ ছিল, দারুণ প্ল্যাটফর্ম ছিল। মানে ভবিষ্যতের দিকে পৌঁছানোর জন্য যদি বলি ওটাকে যদি হেলিকপ্টার বলি, যে হেলিকপ্টার ছিল দ্রুত গতিতে পলিটিক্যাল ডেস্টিনেশন যেটা সেখানে পৌঁছানোর জন্য, সেই হেলিকপ্টারে না চড়ে নওশাদ সিদ্দিকী সুযোগ ছিল হেলিকপ্টারে চড়ে পৌঁছানোর তার লক্ষ্যে, সেই হেলিকপ্টারটা ছেড়ে দিয়ে উনি কার্যত একটা টোটো ধরে ফেললেন। টোটো জানেন দর্শক, ওই যে ইলেকট্রিক হয় না, রাস্তাতে হাঁটে আস্তে আস্তে করে রিক্সা, ই রিক্সার মতো, ই রিক্সার থেকে একটু বেটার দেখবেন টোটো, আমাদের দিকে টোটো বলে। তো ওই নিজের লক্ষ্যে পৌঁছানোর হেলিকপ্টার সামনে চলে এসেছিল, হেলিকপ্টার দ্রুত গতিতে পৌঁছানো পলিটিক্যাল ক্যারিয়ারে উত্থানের ক্ষেত্রে, সেটাকে ছেড়ে দিয়ে উনি ওনার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য টোটো ধরে নিয়েছেন। টোটো কত দূর পৌঁছাবে, যেতে যেতে আবার যদি মাঝপথে চার্জ শেষ হয়ে যায়, সে চার্জ আবার কোথায় গুঁজবে চার্জ দেওয়ার জন্য, আবার খানিকটা গিয়ে আবার হয়তো চার্জলেস হয়ে যাবে, এরকম বারবার চার্জ দিয়ে রিচার্জ করে কতদিনের টোটো নিয়ে ওনার ডেস্টিনেশনে পৌঁছাবেন এইভাবে। তো এ তো দর্শক একটা বিরাট প্রশ্নের। আবার শেষ পর্যন্ত বিরক্ত না হয়ে আবার অন্য কারো গাড়িতে উঠে পড়া বা ফেরত চলে আসা, যাই না সেটাও কখনো করবেন কিনা। দর্শক কি বলবেন, কেন করলেন নওশাদ, সেটা নিয়ে অনেক প্রশ্ন আমি জানি হয়তো উঠবে। আপনারা ওনাকে বলবেন সেটিং করে ফেলেছেন, ফিটিং করে ফেলেছেন, কে বলবেন পয়সা খেয়ে ফেলেছেন, মানে এটাও কিন্তু ওনার ক্ষেত্রে মানে খারাপ, এই যে সরে আসা। এবার ধরুন অনেক মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করবেন, এবং ওখানে উনি বুঝতে পারবেন যে ওনার টিআরপিটা কতটা নিচের দিকে নেমে গেছে। যারা একটা সময় পক্ষে কথা বলতেন এখন তারা বিপক্ষে কথা বলছেন, সেটিং করে ফেলেছেন, ফিটিং করে ফেলেছেন, এই তো হচ্ছে, এদেরকে বিশ্বাস করা খুব মুশকিল। দেখবেন এসব মানুষ বলছেন অলরেডি, আমার মনে হয় কমেন্টে অনেকে বলবে। জানি না উনি কি জন্য লড়াই থেকে চলে এলেন, সেটিং ফিটিং নাকি কোনো চাপ দেওয়া হয়েছিল। আর উনি বলছেন নাকি দল বলছে যে উনি সবার জন্য লড়বেন। আরে সবার জন্য আপনারা কি ভেবেছেন, আইএসএফ কি ভেবেছে সব কটা আসনে জিতবে ভেবেছে নাকি? এ তো এখন বিরাট ভাবনা, নওশাদকে ওখানে না দাঁড় করিয়ে সব জায়গায় প্রচার করাতে হবে, তাহলে আমাদের অনেক বেশি আসন আসবে। এত আসনে লড়াতে একটা এমএলএ আসন হয়েছিল, আর একটা এমপি সিটটাকে ভালো করে লড়া হোক না, ওই লড়াইয়ের প্রচারই অন্যগুলোর প্রচার হয়ে যেত। শুধু অভিষেকের সঙ্গে লড়াইয়ের প্রচারটাতেই অন্যগুলো প্রচার হয়ে যেত, সব জায়গায় তাকে প্রচার করতে হতো না। আর সব জায়গায় জিতে যাবে নাকি? সব জায়গার জন্য নিজেকে ত্যাগ করে দিচ্ছেন। দলের যিনি মাথা, যিনি মূল, যিনি মুখ, যদি তিনি একটা জায়গায় আসতে পারতেন পুরো দলটার উত্থান হতো,
পুরো দলটার উত্থান হতো, এই লোকসভাতে একেবারে 8-10টা সিট পেয়ে যাবে এরকম ভাবছে নাকি? যদি সেরকম ভেবে থাকে তাহলে বলবো অলিক কল্পনা, বিরাট স্বপ্ন। ফলে ওটা কথা নয় যে সব আসনে প্রচার করতে হবে সেই জন্য দাঁড়াচ্ছেন। আমার না দাঁড়ানোর পিছনে আরো অনেক কারণ থাকতে পারে। জানি না ওনাকে ফাঁসানোর কোনো গন্ধ উনি পেয়েছেন কিনা। আমাকে কেউ কেউ বলছিলেন যে মাঝখানে ওনার বিরুদ্ধে শুনেছেন তো এক মহিলা একটা অভিযোগ করেছিলেন, তো এবার নাকি এরকম কোনো প্ল্যানিং হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী সাহেব প্রার্থী হলে ওই মহিলাকে দিয়ে হয়তো ওনার বিরুদ্ধে একটা অ্যান্টি ক্যাম্পেইন করানো হবে। ওনার পিছিয়ে আসার পেছনে ওটাও হয়তো একটা কারণ হতে পারে, এটা আমাকে কেউ কেউ বলছেন, কিন্তু আমার সঙ্গে কথা হয়নি, আমি নিশ্চিত করে বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন, কেউ যদি মিথ্যে করে প্রচার করেন করবেন, যদি মিথ্যে করে কেউ প্রচার করেন করবেন, আমি ঠিক থাকলে আমার সমস্যা কোথায়? যদি ওটা কোনো কারণ হয়ে থাকে, আমি বলছি না ওটা কোনো কারণ। আমাকে একজন বলছিলেন, জানি না এরকম কোনো ভয়, কারণ এই শাসক তো বিরাট খাতারনাক, এ তো গভর্নরের বিরুদ্ধেও কি সব কেস ফেস বলতে শুরু করে দেয়। সুতরাং পীর সাহেব মানুষ, দাগতে আর তাদের কি আর কঠিন বিষয়, তারা কাউকে একটা ফিট করে করবে, এরকম ফিট করে করেওছেন 21-এর ভোটেতে, দেখেছেন তো। বিজেপির ক্যান্ডিডেটের হয়ে প্রচার করেছেন অ্যান্টি, যে ভোট পিটে গেল তার আর কোনো পাত্তা নেই, সেই মহিলার কোনো আর পাত্তা নেই। এখন সেই নেতা রাজ্যসভার এমপি হয়ে গেছেন, তার কোনো মহিলার আর কোনো দেখা সাক্ষাৎ নেই, দেখেছেন তো। এরা কিন্তু এইগুলো করে, মানুষের বিরুদ্ধে অ্যান্টি ক্যাম্পেইন করে ইমেজকে নষ্ট করে দিয়ে করে। এখন যদি উনি ভাবেন যে এটা হলে আমার কালি লাগবে, যদি সেটা ভেবে সরে আসেন, আমি জানি না আর কি কি কারণ হতে পারে, বলছি না আমি এটাই কারণ বলে আমি আবারও বলছি দর্শক, এটা বলছি না। কিন্তু ওনার উপরে যে অত্যাচারটা হয়েছিল না, আমরা সবাই খুব গর্জে উঠেছিলাম। নওশাদ সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে যেটা হয়েছিল, যদি উনি প্রার্থী হতেন ডায়মন্ড হারবারে, সবাই গর্জে উঠতেন, বিরাট একটা ওয়েভ উঠত, বিরাট। ওই কেন্দ্রের লড়াইটা হাই ভোল্টেজ লড়াই হতো, আর মিডিয়া সব সময় পড়ে থাকতো ওখানে। হেরে যেতেন তো কি হয়েছে, হেরে যেতেন তো, হেরে গেলে ফোকাসটা তো হতো। আমি তো আগেই বলেছি, মীনাক্ষী মুখার্জিকে কতজন চিনতেন, কত বেশি চিনতেন। নন্দীগ্রামে লড়তে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এদের সঙ্গে, কত ভোট পেয়েছেন, কিন্তু প্রচারতে এসছেন, নেত্রী হয়ে তো উঠেছেন। সমস্যা কোথায়? সমস্যা হয়তো কিছু আছে, আমরা সেটা জানি না, কি সমস্যা সেটা বলতে পারবো না, আমার সঙ্গে কথাও হয়নি। তবে এটুকু বলবো, যেভাবে এগোচ্ছিলেন নওশাদ সিদ্দিকী, যে প্ল্যাটফর্ম উনি পেয়ে গেছিলেন প্রচারের নিরিখে, সেটাকে মিস করলেন। এই যে ক্ষতি উনি নিজেরটা করলেন, এ ক্ষতি পূরণ করা অন্য উপায়ে এক বিরাট প্রশ্নের। দেখা যাক কি করেন উনি আগামী দিনে। দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।